ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। 18 ক-কে তারা সংযুক্ত করেছেন। আগে ছিল সেকশন 18, এখন যোগ করেছেন 18 ক। দারোয়ান যখন 500 কোটির মালিক, 18 এর ক অধ্যাদেশের আড়ালে এস আলমকে ব্যাংক ফিরিয়ে দেওয়ার ভয়ঙ্কর ডিল। 70,000 কোটি টাকার মেগা ডাকাতি, মাফিয়াদের হাতেই কি আবার ফিরছে ইসলামী ব্যাংকের চাবি? ব্যাংক ডাকাতদের রক্ষায় এবার নতুন আইন। নেপথ্যের বিশাল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ও বিএনপি সরকারের সামনে কঠিন পরীক্ষা। ডাকাতি করতে এখন আর মুখে কালো কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে ব্যাংকের তালা ভাঙতে হয় না। 21 শতকের ডাকাতি হয় শীতাতপ নিয়ন্ত্রিত রাজকীয় বোর্ডরুমে বসে, দামি স্যুট টাই পরে আর কলমের এক একটি কালির আঁচড়ে। আর এই কলম যদি খোদ রাষ্ট্রের আইন তৈরি করার কাজে ব্যবহৃত হয়, তবে সেই ডাকাতির ভয়াবহতা পারমাণবিক বোমার চেয়েও ধ্বংসাত্মক রূপ নিতে পারে। আজ আমরা আপনাদের শোনাব বাংলাদেশের ফিনান্সিয়াল হিস্ট্রি বা অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য এক ডাকাতির গল্প, যে গল্পে একজন সাধারণ দারোয়ান হয়ে যান 500 কোটি টাকার মালিক, যে গল্পে রাতারাতি হাওয়া হয়ে যায় সাধারণ মানুষের আমানতের 70,000 কোটি টাকা। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, যারা এই দেশের ব্যাংকগুলোকে চুষে ছিবড়ে করে শূন্য করে দিয়েছিল, এক ভয়ঙ্কর কালো আইনের মাধ্যমে সেই ব্যাংক ডাকাতদের হাতেই আবার ব্যাংকের চাবি তুলে দেওয়ার এক রুদ্ধশ্বাস ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। কি সেই আইন? কারা এর মাস্টারমাইন্ড? আসুন প্রবেশ করি বাংলাদেশের মানি মার্কেটের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে। ঘটনা শুরু একটি বিশেষ আইনের ড্রাফট বা খসড়া থেকে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। আগে এই আইনে একটি ধারা ছিল, সেকশন 18। অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, তখন তারা এই আইনের মাধ্যমেই চরম সংকটে থাকা এবং লুটপাটের শিকার হওয়া 5টি বড় ব্যাংককে একীভূত করেছিল। ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে এক ছাতার নিচে এনে একটি ইউনাইটেড ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করার উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে সাধারণ আমানতকারীদের টাকা সুরক্ষিত থাকে। কিন্তু হঠাৎ করেই শুরু হলো নতুন এক খেলা। এই অধ্যাদেশে অত্যন্ত সুকৌশলে নতুন একটি উপধারা যুক্ত করা হলো, 18 এর ক বা সেকশন 18A। এই একটিমাত্র লাইনের সংযোজন পুরো ব্যাংকিং খাতকে এক চরম ধ্বংসের মুখে ঠেলে দিতে যাচ্ছে। কি বলা হয়েছে এই 18 এর ক ধারায়? এখানে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যদি মনে করে, যদি তারা সন্তুষ্ট হয়, তবে এই একীভূত করা ব্যাংকগুলোকে তাদের অরিজিনাল মালিক বা পূর্ববর্তী মালিকদের কাছে ফিরিয়ে দিতে পারবে। একটু থামুন, অরিজিনাল মালিক কারা? যাদের লুটপাটের কারণে এই ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল, যারা সাধারণ মানুষের আমানতের টাকা বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে আক্ষরিক অর্থেই শূন্য করে ফেলেছিল, সেই ব্যাংক ডাকাতদের হাতেই আবার ব্যাংক ফিরিয়ে দেওয়ার আইনি বৈধতা দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা মাথায় হাত দিয়ে প্রশ্ন করছেন, যারা ব্যাংক লুট করলো, নতুন আইনে তাদের শাস্তি কোথায়? কিভাবে সেই পাচার হওয়া টাকা রিকভার বা উদ্ধার করা হবে, তার তো কোনো গাইডলাইন নেই। এই পুরো শাস্তির প্রক্রিয়াটিকে এই অধ্যাদেশ থেকে আউট করে দিয়ে উল্টো মাফিয়াদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা কি জানেন এই লুটেরারা আসলে কিভাবে ব্যাংক খালি করেছিল?
শুধু ইসলামী ব্যাংক থেকেই যে ৭০,০০০ কোটি টাকা সরানো হয়েছিল তার নেপথ্যের মেকানিজম শুনলে বিশ্বের বাঘা বাঘা ক্রাইম থ্রিলার রাইটাররাও হার মেনে যাবেন। তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল ২৪টি বিকল্প কোম্পানি বা শেল কোম্পানি। এগুলো মূলত ছিল কাগজ সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠান। এদের কোনো অস্তিত্বই নেই। মানি লন্ডারিংয়ের এই কেসটি বিশ্লেষণ করলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কিভাবে চলতো এই কোম্পানিগুলো? কর্মকর্তারা যখন এই কোম্পানিগুলোর এমডি এবং চেয়ারম্যানদের খুঁজতে গেলেন, তখন তারা যা দেখলেন তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। দেখা গেল এই কোটি টাকার কোম্পানির এমডি এবং চেয়ারম্যানরা আসলে কোনো একটা বিল্ডিংয়ের সামান্য সিকিউরিটি গার্ড বা দারোয়ান। উদাহরণস্বরূপ, ঢাকার বনানীতে একটি কোম্পানির খোঁজ পাওয়া যায়। সেই কোম্পানির যিনি চেয়ারম্যান, তিনি আসলে ওই ভবনের একজন সিকিউরিটি চিফ, আর যিনি ওই ভবনের মেন গেটের দরজার সামনে টুলে বসে ডিউটি করেন, তিনি হলেন এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা এমডি। আর জানেন এই দারোয়ান এমডির নামে ব্যাংক থেকে কত টাকা লোন স্যাংশন বা অনুমোদন করা হয়েছে? পাক্কা ৫০০ কোটি টাকা। শুধু লোন নেওয়াই নয়, ব্যাংক দখলের নিখুঁত ছকও কষেছিল এই মাফিয়ারা। আইন অনুযায়ী কেউ চাইলেই একটি ব্যাংকের সব শেয়ার একেবারে কিনতে পারে না। তাই তারা এই ২৪টি ভুয়া কোম্পানিকে ব্যবহার করে প্রতিটি কোম্পানির নামে ২৪ জায়গা থেকে মাত্র ২% করে শেয়ার কেনা হয়। এরপর সেই ২% শেয়ারের জোরে তারা ব্যাংকের বোর্ডে নিজেদের লোক বসায়। আর এভাবেই বিন্দু বিন্দু জল দিয়ে মহাসাগর গড়ার মতো ২৪টি কোম্পানির ২% শেয়ার একত্রিত করে তারা ব্যাংকের বিশাল ৮২% শেয়ারের মালিক বনে যায়। আর এই পুরো মেগা ডাকাতির নেপথ্যে ছিল বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত অর্থনৈতিক সিন্ডিকেট এস আলম গ্রুপ। এখন এই ১৮ ক অধ্যাদেশের মাধ্যমে সেই এস আলমের হাতেই আবার এই ৫টি ব্যাংকের শেয়ার এবং নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। সম্প্রতি ইসলামী ব্যাংকে কি ঘটেছে, ব্যাংকের ভেতরে কি ধরনের অস্থিরতা চলছে, তা নিয়ে একটু খোঁজ নিলেই এই ষড়যন্ত্রের ভয়াবহতা আঁচ করা যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কার স্বার্থে এই অধ্যাদেশ? অর্থনৈতিক বিশ্লেষক এবং ভুক্তভোগীরা মনে করেন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের এই পরিবর্তন কেবল কোনো আইনি ভুল নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল এবং অকল্পনীয় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন বা আন্ডারহ্যান্ড ডিলিং। হাজার হাজার কোটি টাকার এই অবৈধ লেনদেনের মাধ্যমেই মূলত ব্যাংক ডাকাতরা তাদের হারানো রাজত্ব ফিরে পাওয়ার চেষ্টা করছে। বর্তমান বিএনপি সরকারের সামনে এটি এখন সবচেয়ে বড় একটি অগ্নিপরীক্ষা। বাংলাদেশের মানি মার্কেটকে এভাবে কোনো একটি নির্দিষ্ট মাফিয়া গোষ্ঠীর হাতে পুনরায় কুক্ষিগত করার সুযোগ দেওয়া হবে কিনা তা নির্ভর করছে বর্তমান সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্তের ওপর। যারা ভুক্তভোগী তারা এই ব্যাংককে নিজেদের রক্ত ঘামে অর্জিত টাকা আমানত রেখেছেন। সেই ব্যাংক তাদের কাছেই দায়বদ্ধ হওয়া উচিত। কোনোভাবেই এই ব্যাংকগুলোকে সেই পুরনো স্থায়ী ডাকাতদের হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। সরকার কি এই কালো অধ্যাদেশ বাতিল করে লুটেরাদের বিচারের আওতায় আনবে, নাকি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কাছে জিম্মি হয়ে পড়বে লাখো আমানতকারীর ভাগ্য? এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের ব্যাংকিং খাতের নীতিমালার মধ্যেই। মানি মার্কেটের অন্ধকার জগতের খবর, ব্যাংক লুটের অজানা মেকানিজম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।
এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।